আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইসলাম অ্যান্ড লাইফ কর্তৃক জায়নবাদের উপরে ধারাবাহিক আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো অভিশপ্ত জায়নবাদের ক্রমবিকাশ, তাদের কর্মপদ্ধতি এবং সেই সাথে তাদের হয়ে কাজ করা সংগঠনসমূহ নিয়েও কথা বলবো। ইহুদিদের জাতীয় মুক্তি আন্দোলনকে জায়নিজম বা জায়নবাদ নামে অভিহিত করা হয়ে থাকে। হিব্রু জায়ন শব্দ থেকে উৎপত্তি। বলা বাহুল্য, জায়ন হচ্ছে জেরুসালেমের একটি পাহাড়ের নাম, যার অর্থ হচ্ছে দাগ কাটার মতো ঘটনা বা স্মৃতি উৎসব। জায়নবাদের বিভিন্ন রূপ রয়েছে। ইউরোপ মহাদেশে বিভিন্ন সময়ে পরিচালিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন এবং বিদ্যমান পরিবেশ পরিস্থিতির আলোকে জায়নবাদ একটি মতবাদ হিসেবে বিকশিত হয়েছে। জায়নবাদকে কোনো একক ব্যক্তি, গায়েবী গ্রন্থ, কোনো উক্তি বা ঘোষণার অভিব্যক্তি বলা যায় না। জায়নবাদের ইতিহাস বিশ্লেষণ করলে একে 5 ভাগে বিভক্ত করা যেতে পারে। 1. প্রাক জায়নবাদ। স্টেটলেস সিটিজেন বা রাষ্ট্রহীন নাগরিক হিসেবে ইহুদিদের দেশ দেশান্তরে ঘুরে বেড়ানোর দীর্ঘ পরিক্রমায় সবসময় জায়নবাদের সাংস্কৃতিক ভিত্তি ও ইসরায়েল ভূমির প্রতি ইহুদিদের বন্ধন অটুট ছিল। এই সময়ে ইহুদি পুনরুদ্ধার বা খ্রিস্টবাদের পুনর্জীবন আন্দোলনের আকারে জায়নবাদ প্রকাশ করা হতো। ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের উত্থান ইউরোপীয় ইহুদিদের মুক্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে এবং এর ফলে তারা অন্যান্য নাগরিকদের ন্যায় সমান অধিকার পেতেও সক্ষম হয়েছে। তারা যুগের পরিবর্তনকে সামনে রেখে রূপের পরিবর্তন করে বিভিন্ন জাতির সাথে মিশে গিয়ে নিজেদের ইহুদি জাতিসত্তাকে অক্ষুণ্ণ রেখেই সংস্কার আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর ইউরোপ ও আমেরিকায় ইহুদিরা অত্যন্ত ঘৃণার পাত্র ছিল। ওই সময় এ দুটি মহাদেশের বাসিন্দাদের অনেকের বাড়িতেই একটি সাইনবোর্ড ঝুলতে দেখা যেত, যাতে লেখা থাকতো ডগস অ্যান্ড জিউস আর নট অ্যালাউড, যার অর্থ হচ্ছে কুকুর এবং ইহুদিদের অনুমতি নেই। বিংশ শতাব্দীতে এসে এখন আর এই সাইনবোর্ড দেখা যায় না, বরং ইহুদিরা তাদের অর্থনীতির চালিকা শক্তি। 2. ব্রিটিশ জায়নবাদ। ধর্মীয় বাস্তবসম্মত অন্যান্য কারণে জায়নবাদের নামে ইহুদি সংস্কার আন্দোলন ব্রিটিশ বুদ্ধিজীবীদের বিপুলভাবে আকৃষ্ট করে। তাদের দ্বারা প্রভাবিত হয়ে 1840-এর দশকে লর্ড সাভার, 2 জন সদস্য সাফরেসবারি এবং পালামোরস্টোন এই মর্মে প্রস্তাব করেন যে ফিলিস্তিনে ইহুদিদের একটি কলোনি প্রতিষ্ঠায় বিশ্ববাসী ইহুদি সমস্যার সমাধান করতে পারে। তাদের এই দর্শন ও প্রস্তাবকে এগিয়ে নেওয়ার জন্য ইহুদি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং নাট্যকাররা এগিয়ে আসেন। শেক্সপিয়ার ও অন্যান্য লেখকদের ইহুদি দর্শন বিরোধী নাটক উপন্যাসের মোকাবেলায় বাজারে তখন নতুন নতুন সাহিত্যের সৃষ্টি হয়। লর্ড বাইরন, বেঞ্জামিন ডিসরায়েলি, জর্জ এলিয়ট ও ওয়াল্টার স্কটের গল্প, উপন্যাস এবং কবিতা প্রবন্ধ এরই প্রমাণ। বলা বাহুল্য, ফিলিস্তিনের বুকে ইহুদি রাষ্ট্র ঘোষণার পেছনে ব্রিটিশ রাজনীতিকদের তুলনায় সে দেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও নাট্যকারদের ভূমিকাই ছিল সবচেয়ে সক্রিয়। 3. ধর্ম বনাম জায়নবাদ। ইহুদি ধর্মগুরুদের সবাই জায়নবাদী আন্দোলনের ব্যাপারে একমত ছিলেন না। তাদের ভয় ছিল একটি ধর্মীয় আন্দোলনের নেতৃত্ব কৌশলগত কারণে ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের নিয়ন্ত্রণে চলে গেলে ধর্ম আর কখনো তার মর্যাদা ফিরে পেতে পারে না। কিন্তু ইহুদি সমাজে এই গ্রুপটিও প্রতিষ্ঠা পায়নি। মসির জন্য অপেক্ষা না করে প্রোটো জিওনিজম, জায়নবাদীদের যে দলটি ইসরায়েল ভূমি পুনরুদ্ধারের পক্ষে ছিল, তারাই শেষ পর্যন্ত জয়লাভ করে। তারা প্রথমত ইসরায়েলে ভূমি ইজারা ও পরে ক্রয়ের মাধ্যমে বসতি শুরু করে এবং শেষ পর্যন্ত মিত্রশক্তি ও ব্রিটিশ সরকারকে ব্যবহার করে ব্যালফোর ঘোষণার মাধ্যমে গোটা ভূখণ্ড দখল করে নেয়। ইতিহাসে যা ব্যালফোর ডিক্লারেশন নামেই পরিচিত। প্রোটো জায়নবাদের পরের অধ্যায়টি এই মতবাদের ইতিহাসে ফাউন্ডেশনাল জিওনিজম নামে পরিচিত। এই সময়ে থিওডর হার্টজ এবং খেই মুজবের নেতৃত্বে জায়নবাদ একটি সংগঠিত রাজনৈতিক আন্দোলনের রূপ পরিগ্রহ করে। রাজনৈতিক জায়নবাদ, সাংস্কৃতিক জায়নবাদ, ধর্মীয় জায়নবাদ, এমনকি ভূখণ্ডগত জায়নবাদ থেকে শুরু করে জায়নবাদী কংগ্রেস ও ব্রিটিশ ম্যান্ডেট আদায় পর্যন্ত সকল তৎপরতাই এই অধ্যায়ের অন্তর্ভুক্ত। এই অধ্যায়ে জায়নবাদের প্রধান লক্ষ্য ছিল ইহুদিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা। 4. ম্যান্ডেটরি জায়নবাদ। ব্রিটিশ ম্যান্ডেটের আওতায় ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে জায়নবাদী আন্দোলনের নেতৃত্ব ইউরোপ থেকে ইসরায়েলে স্থানান্তরিত হয়। এই সময়ে বিভিন্ন দেশ থেকে ইহুদিদের এনে ফিলিস্তিন তথা ইসরায়েলে বসতি স্থাপনের ব্যবস্থাকরণ, আরবদের হাত থেকে নিজেদের রক্ষা করা এবং তাদের প্রতিরোধ ও হলোকাস্ট থেকে ইহুদিদের উদ্ধার প্রভৃতি জায়নবাদীদের প্রধান কাজ ছিল। ডেভিড বেন গুরিয়ন এই সময় এই আন্দোলনের নেতৃত্ব দেন। 5. যুদ্ধোত্তর জায়নবাদ।
ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর আরবদের সাথে যুদ্ধ এবং পশ্চিমা দেশগুলো কর্তৃক নবপ্রতিষ্ঠিত এই ইহুদি রাষ্ট্রটিকে আণবিক অস্ত্রে সুসজ্জিতকরণের ঘটনা জায়নবাদের আদর্শিক ও ভূখণ্ডগত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আরবদের সাথে 6 দিন মেয়াদী যুদ্ধে ইসরায়েলের বিজয় জায়নবাদীদের মধ্যে নতুন উদ্যমের সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের ইহুদিরা জায়নবাদীদের বিশেষ সম্মানের চোখে দেখতে শুরু করে এবং সোভিয়েত ইউনিয়ন সহ সারা বিশ্বে জায়নবাদ পুনরুদ্ধারে আলোকছটা ছড়িয়ে পড়ে। পাশাপাশি এর ফলে সামরিক সম্প্রসারণবাদও উৎসাহিত হয়। ফলে লিকুড পার্টি ও মোনাচেম বেগির নেতৃত্বে আসেন এবং বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। নেতৃত্ব কট্টরপন্থী সংস্কারবাদীদের হাতে চলে যাওয়ায় আরব ভূখণ্ড অগ্নিগর্ভ হয়ে পড়ে। বস্তুত 1977 সালে লিকুড পার্টি ক্ষমতায় আসার পর ইসরায়েল সরকার ও জায়নবাদী আন্দোলনের নেতৃত্ব কাঠামো অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ইহুদি বসতি স্থাপনের ব্যাপারে উদ্গ্রীব হয়ে পড়ে। ইসরায়েলের ঐতিহাসিক সংস্কৃতিতেও পরিবর্তন আনা হয় এবং জায়নবাদী বিভিন্ন দল উপদলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন দেশের জায়নবাদী আন্দোলনসমূহ ভূমি পুনরুদ্ধার ও বসতি স্থাপন আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করে। জায়নবাদ মূলত ইহুদি চরমপন্থীদের একটি আন্দোলন। শুধু ইসরায়েল ভূমি অথবা বনে ইসরায়েলদের শাসনাধীন গোটা ভূখণ্ডে ইহুদিবাদ কায়েমই তাদের লক্ষ্য নয়, বরং গোটা বিশ্বের উপর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। গবেষকরা বলছে, দুনিয়ার যে সমস্ত সংস্থা সরাসরি জায়নবাদ প্রতিষ্ঠার জন্য এবং পরোক্ষভাবে তাদের ক্রিয়ানক হিসেবে কাজ করছে তাদের সংখ্যা লক্ষাধিক। এই মতবাদটি একটি ফিতনা, যার প্রভাবে সারা দুনিয়া আজ বিধ্বস্ত হবার উপক্রম হয়েছে। ইহুদি ও জায়নবাদীরা যে যখন যেখানে যে অবস্থায় থাকে তখন সে অবস্থাকে ব্যবহার করে তাদের লক্ষ্য অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালায়। সম্ভাবনাময় ব্যক্তিদের প্রলুব্ধ করার উদ্দেশ্যে নারী, অর্থবিত্ত সহ প্রলুব্ধ করার যাবতীয় উপাদানকেই তারা ব্যবহার করে থাকে। ইউরোপের রেনেসাঁ আসলে ছিল ইহুদি চক্রান্তের সাফল্যের সূচনা। রেনেসাঁর পর তারা চক্রান্তের জাল বিস্তার করে খ্রিস্টানদের ঐক্য রোমান সাম্রাজ্যকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। খ্রিস্টানদের আকিদা, বিশ্বাস এবং চিন্তা চেতনায় এমন সব বিপর্যয়ের সৃষ্টি করে যার ফলে তারা পরস্পর সংঘাতে লিপ্ত হয়ে যায়। কোটি কোটি খ্রিস্টানদের প্রাণ দিতে হয়, তারা বহুধা বিভক্ত হয়ে পড়ে। ইহুদিরা প্রকাশ্য গোপন চক্রান্তের মাধ্যমে প্রায় অর্ধেক খ্রিস্টীয় জনতাকে নিজেদের সহযোগী ও ক্রিয়নকে পরিণত করে। একটি অভিশপ্ত জাতি হিসেবে ইহুদিরা খ্রিস্টানদের কাছেও নিন্দিত ছিল। ইউরোপীয় রেনেসাঁ, ফরাসি বিপ্লব এবং জায়নিস্ট ইন্টারন্যাশনাল জিওরির মতো প্রতিষ্ঠানের বদৌলতে এবং জায়নবাদী নেতাদের বুদ্ধিমত্তার কারণে তাদের এই নিন্দিত অবস্থা বর্তমানে আর নেই বললেই চলে। খ্রিস্টান জগৎ সর্বসম্মতভাবে এই আকিদা পোষণ করত যে ইহুদিরা হচ্ছে আল্লাহর নবীদের হত্যাকারী একটি জাতি। এই প্রেক্ষিতে ইহুদিদের প্রতি লানত বর্ষণ করা খ্রিস্টানদের উপাসনার একটি অপরিহার্য অংশ ছিল। 1965 সালের 28 অক্টোবর দ্বিতীয় ভ্যাটিকানের এক নির্দেশনামায় গুড ফ্রাইডে উপাসনার এই অংশটি পরিত্যাগ করা হয়। সংখ্যায় অনেক কম হলেও জ্ঞান বিজ্ঞান চর্চা, সাহিত্য সাধনা, সাংবাদিকতা ও গণমাধ্যম, সমরবিদ্যা, প্রশাসন সহ অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের উপর তাদের পরিকল্পিত দখল মার্কিন যুক্তরাষ্ট্র জায়নবাদী ইহুদিদের অত্যন্ত শক্তিশালী করে তোলে। আমেরিকা এখন শুধু তাদের বন্ধু নয়, পথ প্রদর্শকও। জায়নবাদী সংগঠনসমূহের শ্রেণীবিন্যাস। আগেই বলেছি, জায়নবাদী ইহুদিরা দুনিয়ার এমন কোনো দেশ নেই যেখানে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে না। আস্তিক, নাস্তিক, পৌত্তলিক সকল মতবাদের মানুষকে টার্গেট করে তারা কাজ করছে এবং সর্বত্র সাংগঠনিক নিপুণতার পরিচয় দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্বব্যাপী কর্মরত জায়নবাদী সংগঠনসমূহকে কাঠামোগত দিক থেকে 10 ভাগে বিভক্ত করেছেন। এগুলো হচ্ছে: 1. আইডিওলজিক্যাল বা আদর্শিক, 2. পলিটিক্যাল বা রাজনৈতিক, 3. অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক, 4. সোশ্যাল বা সামাজিক, 5. ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিবৃত্তিক, 6. সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক, 7. কালচারাল বা সাংস্কৃতিক, 8. রিলিজিয়াস বা ধর্মীয়, 9. স্ট্র্যাটেজিক বা কৌশলগত, 10. সরবরাহ সুযোগ সুবিধাগত বা লজিস্টিক। আবার কার্যক্রমের দিক থেকে তারা এগুলোকে ইতিবাচক, নেতিবাচক, সক্রিয় এবং নিষ্ক্রিয় এই 4 ভাগে বিভক্ত করেছেন। তদুপরি কর্মবিভক্তি অনুযায়ী এই সংস্থাগুলোকে সম্প্রচার ও পরিধারণ এই 2 ভাগে বিভক্ত করা হয়েছে। যোগাযোগের দিক থেকেও 8 প্রকারের জায়নবাদী প্রতিষ্ঠান দেখা যায়। এগুলো হচ্ছে: গোপন তবে সক্রিয়, 2. গোপন তবে নিষ্ক্রিয়, 3. অধিভুক্তি বহির্ভূত,
4 প্রত্যক্ষ, 5 পরোক্ষ, 6 স্বতঃস্ফূর্ত, 7 সংকটকালীন, 8 স্ববিকশিত। আবার সম্পর্কের ভিত্তিতে এগুলোকে দুভাগে বিভক্ত করা যায়, যেমন প্রাণবন্ত এবং পরিত্যক্ত। আগেই বলেছি, সারা বিশ্বে জায়নবাদের লক্ষ্য অর্জনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অগণিত সংস্থা কাজ করছে। তবে সাফল্য ক্রমবিকাশে যেসব সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং রাখছে, সেগুলোর সংখ্যাও নিতান্ত কম নয়। এরা জন্মগতভাবে ইসলাম ও মুসলিম জাতির বিরুদ্ধে অত্যন্ত তৎপর। এর মধ্যে কিছু আছে প্রত্যক্ষ ইহুদি সংগঠন, কিছু পরোক্ষ সংগঠন, এমনকি মুসলিম নামধারী আন্তর্জাতিক সংস্থাও। প্রত্যক্ষ কিছু ইহুদি সংগঠন এগুলো হচ্ছে: 1 আন্তর্জাতিক ইহুদি কংগ্রেস, 2 আন্তর্জাতিক জায়নিস্ট লীগ, 3 বেরিয়া মুভমেন্ট, 4 বেনেই মাশা, 5 হাপু এল হা মিজরাচি, 6 হা সোমের হা জায়ের, 7 হানাওয়ার হা জিওনি, 8 আগুদাত ইসরায়েল, 9 বেতার, 10 বিলু, 11 বান্ট, 12 ডোর্শি জায়ন, 13 ইজরাত আহিম, 14 হারবোনেম, 15 হাদাসা, 16 হাগানা, 17 হাকসারা, 18 হ্যাসিদিজম, 19 হাসখালা, 20 হেদের মেতুকান, 21 হা হালুজ, 22 হেরুত, 23 হবেওয়াই জায়ন, হ্যাপসব্যারেন ডের ডিউট কেম জার্ডেন, 25 হ্যাস্টেড্রান্ট, 26 ইরগন জাভে লোমি, 27 জিউস এজেন্সি ওয়ার্ল্ড জিওনিস্ট অর্গানাইজেশন, 28 জিউস কর্নেল ট্রাস্ট, 29 জিউস লীগ, 30 জিউস ন্যাচারাল ফান্ড, 31 লুহামি হারুল ইসরায়েল, 32 কাদুমা, 33 নেস্ট ইসরায়েল, 34 মালাভি, 35 মাহাল, 36 মাপাম, 37 মিগ্রাছি, 38 নিউ জায়নিস্ট অর্গানাইজেশন, 40 ফো আলি জায়ন, 41 শালিয়া ফো শেরিয়াম, 42 ভাত লিওমি, 43 ওমেন জায়নিস্ট অর্গানাইজেশন, 44 ইয়ং জাদিয়া, 45 ইয়ং এলিয়া, 46 জেরি জায়ন, 47 জয়নি জায়ন। মানবজাতির কল্যাণ ও মুক্তির লক্ষ্যেই এই অভিশপ্ত জায়নবাদের পতন হওয়া দরকার। সেজন্য উম্মাহ চেতনা জাগ্রত হওয়ার কোনো বিকল্প নাই।